নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেল তাসনোভা ভয়েসে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই গল্পে আপনাদের নিয়ে যাবে নাগপুরের গুমোট দুপুরে জেরক্সের গরম বাতাসে দাঁড়িয়ে এক নারী নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রেখেছেন। তিনি অর্চনা। দোকানের কাউন্টারে দাঁড়িয়ে ঘাম ঝরান আর রাত জেগে এমপিএসসির বইয়ে চোখ বোলান। কিন্তু বাড়িতে তার বাবা মা শুধু ছোট মেয়েকে আদরে ভাসিয়ে দেন, বড় মেয়েকে বলেন, তুই তো শক্ত। একদিন ৮,০০০ টাকার জন্যেও যখন অপমানিত হয়ে বেরিয়ে যান, তখনও তার আত্মসম্মান এক ফোঁটা টলে না। কে জানত, তার পুরনো দাদাজির একটা সিল করা খাম একদিন তার জীবনের সব হিসেব উল্টে দেবে। শুনুন এই অদম্য সংগ্রামের গল্প, যেখানে একজন মেয়ের ঘাম আর আত্মমর্যাদা শেষ পর্যন্ত নিয়তির বিচার হয়ে ওঠে। নাগপুরের সেই চিরকালীন ব্যস্ততাময় এবং জনসমুদ্রে পরিপূর্ণ দুপুরবেলা। কমলানগরের জনপ্রিয় প্রজ্ঞা বুক ডিপো ও জেরক্স দোকানটি আজও কানায় কানায় ভরে গিয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচ্চাকাঙ্ক্ষী ছাত্রছাত্রীদের ভিড়ে। দোকানের বাতাস ভারী হয়ে উঠেছে গরম টোনারের তীব্র গন্ধ, নতুন কাগজের মিষ্টি সুবাস এবং জেরক্স মেশিনের অবিরাম গর্জনের মিশ্রণে। বাইরের প্রখর সূর্যের তাপ আর ভেতরের মেশিন থেকে ছড়িয়ে পড়া উত্তাপের সাথে নিজেকে পুরোপুরি মিলিয়ে নিয়েছিলেন অর্চনা। দিদি, রাষ্ট্রবিজ্ঞানের এই নোটসের দুটো সেট দ্রুত করে দিন না, লাইব্রেরিতে যাওয়ার খুব তাড়া আছে। এক তরুণ ছাত্র অধৈর্য হয়ে তাড়া দিল। হ্যাঁ ভাইয়া, এক মুহূর্ত অপেক্ষা করুন। অর্চনা কপালের ঘাম আঁচল দিয়ে মুছতে মুছতে অপূর্ব শান্ত কণ্ঠে জবাব দিলেন। তার হাত দুটি মেশিনের ওপর অসাধারণ দক্ষতায় চলছিল। দোকানের এক কোণে মেশিনের পাশেই একটা ছোট টুলের ওপর খোলা ছিল তার এমপিএসসি মেইন পরীক্ষার বিশাল বইটি। কাস্টমারের ফাঁকে বা মেশিনে বড় অর্ডার চলাকালীন সেই ছোট ছোট সময়গুলোতে তার চোখ বইয়ের পাতায় ঘুরে বেড়াত। সারাদিন দাঁড়িয়ে থেকে পা ব্যথা করে গেলেও মুখে কোনো অভিযোগ ছিল না অর্চনার। কারণ এই দোকান, এই চাকরি এবং এখান থেকে উপার্জিত প্রতিটি টাকা তার কাছে অত্যন্ত মূল্যবান ছিল। বন্ধুরা, গল্প এগোনোর আগে একটি ছোট অনুরোধ। অর্চনার মতো এই অদম্য সংগ্রাম কি আপনি বা আপনার পরিচিত কেউ করেছেন? যদি এই লড়াই এবং আত্মসম্মানের গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে এখনই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি এই গল্পটি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার অর্চনার জীবনের গল্পে ফিরে যাই এবং দেখি ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে। বিয়ের আগেই একটা ছোট কোম্পানিতে চাকরি করতে করতে অর্চনা নিজের গ্র্যাজুয়েশন শেষ করেছিলেন। তার বিয়ে হয়েছিল নিখিলের সাথে। নিখিল খুব সৎ এবং পরিশ্রমী ছিলেন, কিন্তু নিজের ব্যবসাটা এখনও ঠিকমতো দাঁড় করিয়ে উঠতে পারছিলেন না। তিনি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্ট নিতেন। দুজনের সংসার সুখের হলেও টাকার টানাটানি লেগেই থাকত। এমন পরিস্থিতিতে নিখিলকে সাহায্য করতে আর নিজের অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করতে অর্চনা এই বুকডিপোতে চাকরি নিয়েছিলেন। ঘরের কাজ, দোকানে 10 ঘন্টার ডিউটি আর রাত পর্যন্ত এমপিএসসির পড়াশোনা, এই ছিল তার রুটিন। তিনি প্রচণ্ড আত্মসম্মানী ছিলেন, কারো কাছে হাত পাতা তার স্বভাবে ছিল না। সন্ধে ৮টায় দোকানের শাটার নামিয়ে অর্চনা বাইরে বেরোলেন। আজ তিনি খুব খুশি ছিলেন, কারণ তিনি মাত্রই এমপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছেন আর এখন মেন পরীক্ষার প্রস্তুতি চলছিল। কিন্তু মেন পরীক্ষার জন্য একটা নামী ক্লাসের টেস্ট সিরিজ নেওয়া খুব জরুরি ছিল, যার ফি ছিল ৮,০০০ টাকা। এই মাসের বেতন, ঘর ভাড়া আর রেশনে শেষ হয়ে গিয়েছিল। নিখিলেরও একটা সাইটের পেমেন্ট আটকে ছিল। পথে হাঁটতে হাঁটতে অর্চনা ভাবলেন, আজ বাবার কাছে যাই, তাদের প্রিলিমিনারি পাশ করার কথা জানাবো আর টেস্ট সিরিজের জন্য ৮,০০০ টাকা চাইব। বাবা নিশ্চয়ই দেবেন। অর্চনা হেঁটে হেঁটেই ধানতলির দিকে রওনা হলেন। তার বাবা রামরাও আর মা উষা ধানতলির একটা বিশাল আর বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন। অর্চনা যখন সেখানে পৌঁছালেন, ঘরের পরিবেশটা একটু অন্যরকম ছিল। ড্রয়িং রুমের সোফায় অনেক দামি ব্র্যান্ডের শপিং ব্যাগ অগোছালোভাবে পড়েছিল। তার ছোট বোন ঋত্বিকা এক হাতে দামি আইফোন নিয়ে আয়নার সামনে নতুন ড্রেস পরে দেখছিল। ঋত্বিকা ছোটবেলা থেকেই সবকিছু হাতের কাছেই পেয়ে এসেছে। বাড়িতে সে সবার আদরের। শহরের সবচেয়ে দামি কলেজে তার পড়াশোনা চলছে, যার জন্য রামরাও ২০ লাখ টাকা ডোনেশন দিয়েছিলেন। ওরে ঋত্বিকা, আর কত ড্রেস কিনবি? আলমারিতে তো জায়গাই নেই। অর্চনা ঘরে ঢুকে হাসতে হাসতে জিজ্ঞেস করলেন। তার নিজের গায়ে ছিল সেই পুরনো রংচটা সুতি ড্রেস। ও কামন দিদি, দীপাবলি আসছে, আমার কলেজে দিওয়ালি ফেস্ট আছে, সেখানে আমাকে একদম স্টাইলিশ দেখতে লাগা চাই। ইউ নো হাউ ইট ইজ। ঋত্বিকা নির্বিকারভাবে উত্তর দিল। অর্চনার আশাতে তার বিশেষ কোনো তফাত হল না।
এমন সময় রামরাও ড্রয়িং রুমে এলেন। অর্চনাকে দেখে তার মুখে একটা লৌকিক হাসি ফুটে উঠল। এলি অর্চনা, বস। নিখিল কেমন আছে? ও ভালো আছে বাবা, একটা সাইটে গিয়েছে, তাই ভাবলাম আজ তোমাদের সাথে দেখা করে যাই। অর্চনা সোফার এক কোণে বসে বললেন। মা উষা ভেতর থেকে এক গ্লাস জল এনে দিলেন। ইতিমধ্যে ঋত্বিকা রামরাওয়ের গলায় হাত দিয়ে আদুরে সুরে বলল, বাবা, এই ড্রেসটা তো নিয়েছি, কিন্তু এর সাথে ম্যাচিং হিলস নেই। জারায় দারুণ জুতো দেখেছি, মাত্র ৫,০০০ টাকা। প্লিজ টাকাটা ট্রান্সফার করে দাও না, আজই অফার শেষ হয়ে যাবে। রামরাও এক মুহূর্ত না ভেবে হাসতে হাসতে পকেট থেকে ফোন বের করলেন, আর এক ক্লিকেই ঋত্বিকার অ্যাকাউন্টে ৫,০০০ টাকা পাঠিয়ে দিলেন। নে মা, কিন্তু ফেস্টে তোকে যেন সবচেয়ে সুন্দর দেখায়, তিনি আদরের সাথে বললেন। অর্চনা এসব শান্তভাবে দেখছিলেন। তার ব্যাগে রাখা নিজের ঘাম ঝরানো টাকার কথা আর কমলানগরের সেই গুমোট গরনের কথা মনে পড়ে গেল। তিনি জল খেয়ে গ্লাসটা নিচে রাখলেন আর সাহস সঞ্চয় করে বললেন, বাবা, তোমাদের একটা খুশির খবর দেওয়ার ছিল। আমি এমপিএসসি প্রিলিমিনারি পাশ করেছি। অর্চনার চোখে একটা অন্যরকম চমক ছিল। আরে বাহ, খুব ভালো, অভিনন্দন। রামরাও যেন দায়সারাভাবে বললেন। উষাও বললেন, ভালো হয়েছে মা। কিন্তু বাবা, অর্চনা একটু আমতা আমতা করে বললেন, সামনের মাসে আমার মেন পরীক্ষা, তার জন্য একটা ভালো ক্লাসের টেস্ট সিরিজ নিতে হবে। টাকার একটু সমস্যা হচ্ছে। যদি ৮,০০০ টাকা দিতে তাহলে খুব ভালো হতো। সামনের মাসে বেতন পেলেই আমি সাথে সাথে ফেরত দিয়ে দেব। বাক্যটা শেষ হতেই ড্রয়িং রুমে হঠাৎ একটা অসহ্য নীরবতা নেমে এলো। ঋত্বিকা মোবাইলে দেখতে দেখতে পাশের ঘরে চলে গেল। রামরাও নিজের ফোনটা সরিয়ে রাখলেন। তার মুখের ভাব একদম বদলে গেল। ঋত্বিকার সাথে কথা বলার সময় যে মাধুর্য ছিল তা এখন পুরোপুরি গায়েব। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে অতি রুক্ষ আর ব্যবহারিক গলায় বললেন, অর্চনা, এটা আবার কি নতুন আবদার? তুই এখন নিজে ইনকাম করিস না, দোকানে কাজ করিস, নিখিলও কন্ট্রাক্টর, সেও তো কামায়। তাহলে তোমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা কিভাবে সামলাতে হবে সেটা কি তোমাদের বোঝা উচিত নয়? সবসময় এভাবে হুঠাক অন্যের ওপর নির্ভর করলে চলে? বাবা, আমি অন্যের ওপর নির্ভর কোথায় করছি? আমি তো নিজেই সব ম্যানেজ করি। শুধু এই মাসে নিখিলের টাকা আটকে গেছে আর ক্লাসের ফি দেওয়াটা খুব জরুরি। অর্চনার গলা এখন একটু কাঁপছিল। তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে রামরাও বললেন, দেখ অর্চনা, এখন তুই শ্বশুরবাড়ির মানুষ, নিজের বরের কাছে টাকা চানা। আর তাছাড়া তুই তো শুরু থেকেই বড়, অনেক বুঝদার। ঋত্বিকা এখনও ছোট, ও এসব ব্যবহারিক জিনিস বোঝে না। ওকে মানুষের মধ্যে মেলামেশা করতে হয়, ওর জীবনযাত্রাই আলাদা। তুই তো প্রথম থেকেই শক্ত, ইউ আর স্ট্রং গার্ল, তুই যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারিস। তোর কাছ থেকে আমি টাকার আবদার আশা করিনি, তুই এটা নিজেই ম্যানেজ করতে পারবি। মাও বাবার সুরে সুর মেলালেন। হ্যাঁ তো অর্চনা, তোর তো সব জায়গায় অ্যাডজাস্ট করার অভ্যেস আছেই, কিন্তু এদিকে বাবার ওপর ঋত্বিকার পড়াশোনা আর খরচের কত চাপ থাকে সেটা তো তোর বোঝা উচিত। অযথা বাবাকে কষ্ট দিস না, তুই তো শক্ত, তুই তো বুঝদার। তুই শক্ত, তুই বুঝদার, এই শব্দগুলো অর্চনার কাছে কোনো প্রশংসার ছিল না, বরং এগুলো ছিল এক নিষ্ঠুর বাস্তবকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। এই একটা বাক্যের অজুহাতে তার বাবা মা সবসময় তার প্রয়োজনের দিকে নজর দেননি। শক্ত হওয়া মানেই কি তার কোনো কিছুর প্রয়োজন নেই, তাকে অবহেলা করলেও চলবে? তারা এভাবেই নিজেদের মতো করে মানে বের করে নিয়েছিলেন। ঋত্বিকাকে ৫,০০০ টাকার জুতো কিনে দেওয়ার জন্য ১ সেকেন্ডে টাকা দেওয়া বাবা নিজের বড় মেয়েকে তার ভবিষ্যতের জন্য, তার পড়াশোনার জন্য ৮,০০০ টাকা দেওয়ার সময় বুঝদার আর শক্ত হওয়ার শিক্ষা দিচ্ছিলেন। অর্চনার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। তার চোখের কোণ চিকচিক করে উঠল, কিন্তু তিনি নিজের আত্মসম্মান কমতে দিলেন না। তিনি অনেক কষ্টে চোখের জল আটকে বললেন, থাক বাবা, আমি ম্যানেজ করে নেব, আসি তাহলে। এটুকু বলেই অর্চনা সেখান থেকে উঠে পড়লেন, আর পেছনে ফিরে না তাকিয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। না খেয়েই তিনি নিজের ছোট ভাড়া ঘরে ফিরে এলেন। ঘরটা অন্ধকার ছিল, নিখিল তখনও ফেরেনি। দরজা বন্ধ করতেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, আর তিনি মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠলেন। নিজের বাবা মা তাদের ২ মেয়ের মধ্যে এমন ভয়ঙ্কর বৈষম্য কিভাবে করতে পারেন? যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে তাকেই কেন ঘরের মধ্যে সবচেয়ে বেশি পর করে দেওয়া হয়? এই প্রশ্নটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এমন সময় তার মোবাইলের রিং বেজে উঠল। জলভরা চোখে তিনি স্ক্রিনের দিকে তাকালেন। স্ক্রিনে নাম ভেসে উঠল, দাদাজি কলিং। অর্চনা তাড়াতাড়ি চোখ মুছলেন, গলা পরিষ্কার করলেন, একটা দীর্ঘশ্বাস নিয়ে ফোনটা ধরলেন। রামটেকের পুরনো মাটির বাড়িতে থাকা তার ঠাকুরদা দাদাজি। এই সারা দুনিয়ায় দাদাজিই ছিলেন একমাত্র মানুষ যিনি অর্চনার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতেন, যার কাছে তার শুধু একটা হ্যালো শুনেই বোঝা যেত তার মনে কী ঝড় চলছে। হ্যালো দাদাজি, কেমন আছো তুমি?
অর্চনা গলা যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, আমি একদম চনমনে আছি রে দিদি, কিন্তু আমার মনটা কেন জানি অস্থির লাগছে। কিরে, গলা এমন কান্নাকাটি শোনাচ্ছে কেন? কাঁদছিলি নাকি তুই? দাদাজির সেই ধারালো অথচ ভালোবাসায় ভরা গলায় কথাগুলো শুনে অর্চনার চোখ থেকে আবার অঝরে জল ঝরতে শুরু করল। কিছু না দাদাজি, দোকান থেকে এসে খুব ক্লান্ত লাগছে, আর কিছু না। তিনি ফুপিয়ে ফুপিয়ে মিথ্যে বলার চেষ্টা করলেন। আমার সাথে মিথ্যে বলিস না রাজু, ওই রাম কি আবার তোকে কিছু বলেছে? আমি এখান থেকেই সব বুঝতে পারছি। ও নিজেকে খুব মস্ত পণ্ডিত ভাবে, কিন্তু ও আসল রত্ন চিনতে জানে না। ঋত্বিকাকে আদরের নামে মাথায় তুলতে গিয়ে ও যে তোকে একদম অবহেলা করছে, সেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। তুই নিশ্চয়ই কিছু চেয়েছিলি, আর ও তোকে 4টে কথা শুনিয়ে দিয়েছে, তাই তো? দাদাজির গলা এখন কিছুটা গম্ভীর আর রাগী হয়ে গেল। তিনি নিজের ছেলের স্বভাব ভালো করেই জানতেন। থাক না দাদাজি, আমার ওসব সয়ে গেছে, আমি আমার পড়াশোনা করে নেব। অর্চনা শ্বাস নিয়ে বললেন। সয়ে নিতে যাবি কেন? ওরে পাগলি, তুই আমার রক্ত, তুই আত্মসম্মানী, পরিশ্রমী, এর জন্য আমি তোকে নিয়ে প্রচণ্ড গর্ব করি। তুই চাকরি করে বরকে সাহায্য করছিস, অফিসার হওয়ার স্বপ্ন দেখছিস, এটাই তোর মহত্ব। কিন্তু ওরা তোর এমন অপমান করবে, এটা আমি একদম সহ্য করতে পারছি না। দাদাজির গলায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তুই একদম চিন্তা করিস না, যতদিন এই বুড়োটা বেঁচে আছে না, ততদিন তোকে কারও কাছে হাত পাততে হবে না। টাকার কি অসুবিধা আমি সব দেখছি, আমি আছি তোর পেছনে, একদম পাহাড়ের মতো। দাদাজির ওই কথাগুলো যেন অর্চনার মনের ওপর এক মায়ার পরশ বুলিয়ে দিল। তার মনের সব ক্লান্তি, সব হতাশা যেন কোথায় উবে গেল। পৃথিবীতে কেউ একজন তো আছে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। এই অনুভূতিটাই তাকে প্রচণ্ড শক্তি দিল। আর শোন, দাদাজি একটু উৎসাহের সাথে বললেন, দীপাবলি আসতে আর মাত্র 4-5 দিন বাকি। এবারের দীপাবলি আমাদের রামটেকের ওই বাড়িতেই পালন হবে। রামরাও, উষা, ঋত্বিকা সবাই আসবে। তুই আর নিখিল যেমন সবার আগে আসিস। বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা আর প্রদীপ জ্বালানো সব আমার নাতনির হাতেই হবে। নিখিলকে বলিস তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে। হ্যাঁ দাদাজি, আমরা অবশ্যই আসব। অর্চনার মুখে এখন এক আশ্বাসের হাসি ফুটে উঠল। ফোন রাখার পর তার মনটা খুব হালকা লাগল। দাদাজির সেই পুরনো ঐতিহাসিক বাড়িতে তিনি সবসময় একটা নিরাপত্তা আর আপনজন খুঁজে পেতেন। পরের দুদিনেই অর্চনা দোকান থেকে দীপাবলির ছুটি নিয়ে নিলেন। নিখিলও নিজের কাজ তাড়াতাড়ি শেষ করলেন আর দুজনে রামটেকের দিকে রওনা দেওয়ার জন্য ব্যাগ গোছতে শুরু করলেন। অর্চনা দাদাজির জন্য নতুন পাঞ্জাবি আর নিজের হাতে বানানো দীপাবলির ফরালের ডাব্বাগুলো যত্ন করে প্যাক করছিলেন। এদিকে ধানতলির ফ্ল্যাটেও রামরাও, উষা আর ঋত্বিকা রামটেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঋত্বিকা তার নতুন ড্রেস আর মেকআপের সরঞ্জাম দিয়ে দুটো বড় স্যুটকেস ভর্তি করেছিল। রামরাও গাড়ির চাবি হাতে নিয়ে উষাকে বললেন, উষা তাড়াতাড়ি করো, এবার রামটেকে সব আত্মীয়স্বজন কাকা কাকিরা আসবে। ঋত্বিকাকে একটু সাবধানে থাকতে বলো, লোকের কাছে আমাদের মান সম্মান যেন বজায় থাকে। রামটেকের সেই বিশাল আর ঐতিহাসিক রাজপ্রাসাদ সম বাড়িটা আজ প্রদীপের আলোয় ঝলমল করছিল। দীপাবলির ব্যস্ততা পুরো বাড়িতেই টের পাওয়া যাচ্ছিল। সদর দরজায় লাগানো বড় আকাশ প্রদীপ বাতাসের ঝাপটায় দুলছিল, আর তুলসী মঞ্চের কাছে লাখা প্রদীপগুলোর মৃদু আলো পুরো আঙিনায় এক মনোরম পরিবেশ তৈরি করছিল। দাদু অর্থাৎ দাদাজির মুখে আজ এক অন্যরকম তৃপ্তি ছিল। অনেক বছর পর পুরো পরিবার, কাকা, কাকি, পিসি আর তাদের ছেলেমেয়েরা সবাই একসাথে বাড়িতে জড়ো হয়েছিল। কিন্তু এই উৎসবের আনন্দের মাঝেও কাজের ভাগাভাগিটা সবসময়ের মতো স্পষ্ট আর বৈষম্যমূলক ছিল। অর্চনা ভোর 5টা থেকে রান্নাঘরে পিসি আর কাকিদের ফরালের কাজে সাহায্য করছিলেন। কখনো করঞ্জি বানানো তো কখনো চিবড়ের মশলা ভাজা, সবকিছুতেই তার হাত সবসময় ব্যস্ত ছিল। কপালে ঘামের ফোঁটা থাকলেও মুখে হাসি ছিল। অন্যদিকে তার বর নিখিল বাড়ির পুরনো ওয়েরিং মেরামতে ব্যস্ত ছিলেন। বাড়ির পেছনের দিকের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তা তিনি নিজের দক্ষতায় মাত্র 1 ঘণ্টার মধ্যেই ঠিক করে ফেলেছিলেন। সততার সাথে আর কোনো ঢাকঢোল না পিটিয়ে এই স্বামী-স্ত্রী দুজন বাড়ির কাজে খাটছিলেন। এর বিপরীতে ঋত্বিকার জগৎ ছিল শুধু তার মোবাইলের স্ক্রিন পর্যন্ত সীমাবদ্ধ। নাগপুর থেকে আনা সেই দামি ডিজাইনার ড্রেস পরে মুখে কড়া মেকআপ মেখে সে বাড়ির কাঠের খুঁটির পাশে, সিঁড়িতে আর প্রদীপের কাছে নানা পোজ দিয়ে ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাটের জন্য ছবি তুলতে মগ্ন ছিল। তার না ছিল রান্নার চিন্তা, না অতিথিদের আপ্যায়নের দায়। মা অবশ্য ঋত্বিকার রূপের গুণগান করতেই ধন্য মনে করছিলেন।
দেখো আমার ঋত্বিকাকে কেমন রাজকন্যার মতো লাগছে। আগত আত্মীয় স্বজনদের তিনি গর্ব করে বলছিলেন। সন্ধ্যা ধীরে ধীরে রাতের কোলে আশ্রয় নিল। বাড়ির বিশাল আঙিনায় খাওয়ার পাত পড়ল। কলার পাতায় পুরনপলি, গাওয়া ঘি, কুড় দই, পাঁপড় আর ভাজি। অর্চনা পিসিদের সাহায্যে চমৎকার আয়োজন করেছিলেন। সব আত্মীয় স্বজন গল্প করতে করতে খাবারের স্বাদ নিচ্ছিলেন। পাতের ঠিক মাঝখানে দাদাজি বসেছিলেন, আর তার একপাশে রামরাও এবং অন্য পাশে নিখিল বসেছিলেন। খাবারের আসর যখন জমে উঠেছে তখনই ঋত্বিকা হঠাৎ নিজের মোবাইলটা পাশে রেখে উৎসাহের সাথে বলল, বাবা, এবার সবাইকে বলো না আমাদের সেই সারপ্রাইজটা। সবার নজর এখন রামরাওয়ের দিকে গেল। রামরাও গলা ঝেড়ে বুকটা সামান্য ফুলিয়ে অত্যন্ত গর্বিত ভঙ্গিতে বললেন, হ্যাঁ, আমি আর ঋত্বিকা একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি। ঋত্বিকা এখন আর চাকরি বাকরি করবে না। ওর চিন্তাধারা অনেক বড়। ও নাগপুরের রেসিডেন্সি রোডে নিজের একটা হাইফাই প্রিমিয়াম ক্যাফে শুরু করবে। নাত্মীয়দের মধ্যে গুঞ্জন শুরু হলো। কাকা জিজ্ঞেস করলেন, আরে বাহ, কিন্তু রামরাও, রেসিডেন্সি রোডে ক্যাফে মানে তো খরচ অনেক বেশি হবে, তাই না? রামরাও হেসে বললেন, খরচ তো হবেই, কিন্তু মেয়ের স্বপ্নের জন্য বাবা যা খুশি করতে পারে। আমি নাগপুরের বাড়িটা ব্যাংকে বন্ধক রেখে 50 লাখ টাকার বিজনেস লোন নেব। প্রজেক্ট রিপোর্ট রেডি আছে। সামনের মাসেই লোন স্যাংশন হয়ে যাবে, আর আমার ঋত্বিকার চমৎকার ক্যাফে দাঁড়িয়ে যাবে। 50 লাখের অঙ্কটা শুনে পাতের আসরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। উষা আর ঋত্বিকার মুখে অবশ্য জয়ের হাসি ছিল। ঠিক এই সময়ে নিজের অভিজ্ঞতা আর সৎ উদ্বেগ থেকে নিখিল মুখ খুললেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, মামা, মাফ করবেন আমি মাঝখানে কথা বলছি, কিন্তু 50 লাখের ঋণ মানে অনেক বড় ঝুঁকি। বর্তমানে নাগপুরে ক্যাফে বিজনেস খুব টলটলে অবস্থায় আছে। আমি নিজে অনেক নতুন ক্যাফের ইলেকট্রিক্যাল কাজ নিয়েছি, কিন্তু দেখেছি তার মধ্যে অনেক ক্যাফে 6 মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ি বন্ধক রেখে এত বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে মার্কেট রিসার্চ আর প্ল্যান বি তৈরি আছে তো? কারণ ব্যবসা মানেই তো ঝুঁকি থাকবেই। নিখিলের এই বাস্তব পরামর্শ রামরাওয়ের অহংকারে সরাসরি আঘাত করল। তার চোখ রাগে লাল হয়ে গেল। তিনি হাতের পুরনপলির গ্রাসটা পাতেই রেখে দিলেন। নিখিল, রামরাওয়ের গলা পুরো বাড়িতে প্রতিধ্বনিত হল, তুমি আমাদের শেখাবে ব্যবসা কিভাবে করতে হয়? সারাদিন লোকের বাড়িতে তার জোড়া, সুইচবোর্ড সারানো আর সন্ধ্যায় মজুরি গোনা, এটাই তোমার যোগ্যতা? একটা সাধারণ ইলেকট্রিশিয়ানের ব্যাংকে কাজ করা মানুষকে বিনিয়োগ নিয়ে জ্ঞান দেওয়া উচিত নয়। তুমি কি বুঝবে 50 লাখের ব্যবসা কাকে বলে? নিখিল স্তব্ধ হয়ে গেলেন। ভরা আসরে ভরা আত্মীয়দের সামনে এই অপমান তার বুকে তীরের মতো বিঁধল। তিনি মাথা নিচু করে শান্ত হয়ে বসে রইলেন। কিন্তু অর্চনা শান্ত থাকতে পারলেন না। বরের এমন অকারণ অপমান আর অত্যন্ত নিচু স্তরের কটূক্তি তার সহ্য শক্তির বাইরে ছিল। তিনি ঝট করে দাঁড়িয়ে পড়লেন। বাবা, এটা কি বলছেন আপনি? অর্চনার গলা কাঁপছিল, কিন্তু তাতে এক প্রচণ্ড তেজ ছিল। নিখিল শুধু একটা ভালো পরামর্শ দিয়েছেন, তাতে ওনার কি স্বার্থ ছিল? আর আপনি ওনার কাজের, ওনার যোগ্যতার এমন অপমান কেন করছেন? কোনো সৎ পরিশ্রমী মানুষ অযোগ্য হয় না। রামরাও আরও ক্ষেপে গেলেন। তুমি চুপ করো অর্চনা। এসছেন বড় বরের পক্ষ নিতে। আমাদের পয়সায় খেয়ে বড় হয়েছ, আমার টাকায় পড়াশোনা করেছ, আর এখন আমার সামনে বরের হয়ে ওকালতি করছ। একটু ইনকাম করতে শুরু করেছ বলে কি তোমার খুব অহংকার হয়েছে? পরশু আমার কাছে 8,000 টাকা ভিক্ষা চাইতে এসেছিলে, সেটা ভুলে গেছ? রামরাও, কি বলছো এসব? নিজের হুঁশ আছে তো? দাদাজি কড়া গলায় ধমক দিলেন। কিন্তু আজ রামরাও কারোর কথা শোনার মেজাজে ছিলেন না। এরই মধ্যে ঋত্বিকা আগুনে ঘি ঢালার কাজটা করল। সে হেসে আর অত্যন্ত ব্যঙ্গাত্মক সুরে বলল, বাবা, ছাড়ো না। দিদি সম্ভবত ওর এমপিএসসি পরীক্ষার পড়াশোনার টেনশানে আছে। নিজের জীবনে তো বড় কিছু করতে পারল না, আর এখন আমাদের 50 লাখের ক্যাফে হচ্ছে শুনে আমাদের আনন্দ হয়তো সহ্য করতে পারছে না। জেলাসি, আর কিছু না। জেলাসি, এই একটা শব্দ অর্চনার কলিজা যেন ছিঁড়ে ফেলল। তিনি নিজের জীবনের সব সুখ ত্যাগ করে পরিবারের জন্য এত কষ্ট করলেন, আর আজ তাকেই স্বার্থপর এক পরশ্রীকাতর দগমা দেওয়া হচ্ছে। উষা, কাকা, পিসি সবাই মাথা নিচু করে চুপ ছিলেন। কেউ একটা শব্দ দিয়েও রামরাও বা ঋত্বিকাকে থামালেন না। অর্চনা নিখিলের দিকে তাকালেন। নিখিল চুপচাপ নিজের থালাটা সরিয়ে দিলেন আর দাঁড়িয়ে পড়লেন। অর্চনাও ভরা থালা থেকে উঠে পড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জলের গ্লাসটা হাতে নিলেন, এক চুমুক জল খেলেন, আর রামরাওয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, বাবা, আমি 8,000 টাকা ভিক্ষে হিসেবে নয়, বরং একটা অধিকার নিয়ে চেয়েছিলাম, কিন্তু আজ আপনি আমাকে আমার জায়গা দেখিয়ে দিলেন।
যে বাবা নিজের ছোট মেয়ের শখের জন্য ৫০ লাখের বাড়ি বন্ধক রাখতে পারেন অথচ বড় মেয়ের ভবিষ্যতের জন্য ৮,০০০ টাকা দেওয়ার সময় তাকে তার যোগ্যতা নিয়ে কথা শোনাতে পারেন, তেমন বাবার আশ্রয়ে আমি পড়াশোনা করেছি। এটাই আমার ভুল ছিল। রাজুমা, বোস, পাত থেকে এভাবে উঠে যেতে নেই। দাদাজি চোখে জল নিয়ে অনুরোধ করছিলেন। না দাদাজি, অর্চনার গলা এখন অত্যন্ত শান্ত, কিন্তু বরফের মতো ঠান্ডা ছিল। যে খাবারে আমার আর আমার বরের ঘামের সম্মান নেই, সেই খাবার আমার কাছে বিষের সমান। আর বাবা, আজ এখান থেকে যাওয়ার সময় একটা কথা আজীবন মনে রাখবেন। এখান থেকে যাওয়ার পর আমার উপর যত বড় বিপদই আসুক না কেন, সময় হলে যদি আমাকে বিষও গান করতে হয়, তবে সেটা আমি নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে কিনে খাব। কিন্তু এরপর আমি আপনার কাছে কখনো কিছু চাইবও না। এটা অর্চনার কথা। অর্চনা নিখিলের হাত ধরলেন আর তারা সরাসরি বাড়ির ভেতরের ঘরে চলে গেলেন। মাত্র ৫ মিনিটের মধ্যে তারা নিজেদের ছোট ব্যাগগুলো গুছিয়ে নিলেন। বাইরে হঠাৎ আবহাওয়া বদলে গিয়েছিল আর মেঘের গর্জন শুরু হয়েছিল। বৃষ্টি যে কোনো মুহূর্তে নামবে এমন অবস্থা। দুজনে ব্যাগ নিয়ে বাড়ির দরজায় এলেন। দালাজি তাদের আটকানোর জন্য ছুটে এলেন। নিখিল, অর্চনা, থামো রে বাপুরা, এমন অন্ধকারে কোথায় যাবি? বাইরে বৃষ্টি শুরু হয়েছে। দাদাজি কাঁদছিলেন। অর্চনা নিচু হয়ে দাদাজির পা ছুঁয়ে প্রণাম করলেন। তার চোখের জলে দাদাজির পা ভিজে গেল। আমাকে মাফ করবেন দাদাজি, আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার আত্মসম্মান আমাকে এখানে এক মুহূর্তও থাকতে দিচ্ছে না। আপনি নিজের খেয়াল রাখবেন। নিখিলও দাদাজির পা ছুঁয়ে বিদায় নিলেন। রামরাও, উষা আর ঋত্বিকা বারান্দায় দাঁড়িয়ে সব দেখছিলেন। তাদের মুখে অনুতাপের কোনো চিহ্ন ছিল না, উল্টো গেলে যাক এমন একটা ভাব ছিল। আত্মীয় স্বজনরা শুধু নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন। অর্চনা আর নিখিল বাড়ির চৌখাট পার হলেন, আর ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে প্রবল বর্ষণ শুরু হল। প্রকৃতি যেন তাদের মনের ভেতরের কান্নাকে পথ করে দিচ্ছিল। রাত 10:30 বেজে গিয়েছিল। রামটেকের সেই জনমানবহীন আর অন্ধকার রাস্তা দিয়ে তারা দুজন বাসস্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলেন। বৃষ্টির জলে তাদের জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল। রাস্তার কাদা তাদের পায়ে লেপ্টে যাচ্ছিল, কিন্তু তাদের পায়ের পদক্ষেপের দৃঢ়তা একটুও টলেনি। নিখিল এক হাতে ব্যাগ ধরেছিলেন আর অন্য হাতে অর্চনাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে নিজের কাঁধের আড়াল দিয়েছিলেন। অন্ধকারে হাঁটার সময় অর্চনা একবারও পেছন ফিরে তাকালেন না। রামটেকের সেই উজ্জ্বল আলোয় ঝলমল করা বাড়িটা এখন পেছনে পড়ে রইল, আর সামনে ছিল শুধু অন্ধকার, বৃষ্টি আর এক কঠিন কিন্তু আত্মসম্মান ভরা পথ। রামটেকের সেই বর্ষণমুখর রাতের পর সময়ের চাকা দ্রুত ঘুরে গিয়েছিল। নাগপুরের আকাশ দুটো বর্ষা আর দুটো গ্রীষ্ম অনুভব করেছিল। 2 বছর দেখতে ছোট মনে হলেও যারা শূন্য থেকে জগৎ গড়ার চেষ্টা করেছে, তাদের কাছে এই প্রতিটি দিন এক একটা যুগের মতো ছিল। নাগপুরের সদরবাজার এলাকার এক মধ্যবিত্ত ইমারতের 3 তলায় অর্চনা আর নিখিলের একটা ছোট কিন্তু খুব পরিপাটি ডাহর ছিল। এই ঘরটা ছিল তাদের দিন-রাতের পরিশ্রমের ফল। গত 2 বছরে নিখিল তার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টের পরিধি বাড়িয়েছিলেন। তার সততা আর কাজের মানের কারণে তিনি এখন বড় বড় সোসাইটির কাজ পেতে শুরু করেছিলেন। অন্যদিকে অর্চনা তার লড়াই থামাননি। কমলানগরের সেই জেরক্সের দোকানের চাকরি সামলে রাতকে দিন করে তিনি এমপিএসসির কঠিন লড়াই চালিয়ে গিয়েছিলেন। তার মেন পরীক্ষা দেওয়া হয়ে গিয়েছিল, আর এখন তিনি ফলাফলের অপেক্ষায় ছিলেন। আজ রবিবার সকাল। অর্চনা বারান্দায় দাঁড়িয়ে তুলসী গাছে জল দিচ্ছিলেন। ঘরের কোনায় কোনায় তিনি নিজের হাতে সাজিয়েছিলেন। দেওয়ালে একটাই ছবি ছিল, সেটা দাদাজির। 6 মাস আগে দাদাজির মৃত্যু হয়েছে। সেই খবরটা অর্চনার জন্য আকাশ ভেঙে পড়ার মতো ছিল। রামরাওয়ের সাথে বিবাদের কারণে তিনি দাদাজির শেষকৃত্যেও ঠিকমতো যেতে পারেননি। তিনি দূর থেকেই চোখে জল নিয়ে নিজের প্রিয় দাদুর কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলেন। দাদাজির চলে যাওয়ায় তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়ের ছায়াটা হারিয়ে গিয়েছিল। এমন সময় নিখিল বাইরে থেকে খবরের কাগজ আর দুধ নিয়ে এলেন। তার মুখে সবসময়ের মতো উৎসাহ ছিল না। কি হয়েছে নিখিল, আজ এত শান্ত কেন? অর্চনা জিজ্ঞেস করলেন। নিখিল খবরের কাগজটা টেবিলের ওপর রাখলেন আর দীর্ঘশ্বাস নিলেন। রাজু, আজ পেপারে একটা নোটিশ এসছে। ব্যাংকের তরফ থেকে ধানতলির বাড়িটা বাজেয়াপ্ত করার নোটিশ এসছে। তোমার তথ্য ঠিকই ছিল, ঋত্বিকার ক্যাফে পুরোপুরি ডুবে গেছে। অর্চনা কাগজটা হাতে নিলেন।
রামরাওয়ের নামে থাকা ধানতোলের সেই বিলাসবহুল ফ্ল্যাটটা ব্যাংক এখন দখল করার প্রস্তুতি শুরু করেছে। ঋত্বিকা ক্যাফের নামে নেওয়া ৫০ লাখ টাকার ঋণ আর তার উপর জমে থাকা সুদ এখন তাদের নাগালের বাইরে চলে গেছে। ঋত্বিকা ব্যবসার দিকে নজর দেওয়ার বদলে শুধু নিজের বিলাসিতা আর লোক দেখানো কাজে টাকা উড়িয়েছিল। ঋণ শোধ করার জন্য রামরাও তার সমস্ত পিএফ এবং জমানো টাকা লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু সেগুলো সমুদ্রে এক ফোঁটা জলের মতো প্রমাণিত হয়েছিল। যে বাবা বড় মেয়েকে ৮,০০০-এর জন্য অপমানিত করেছিলেন, তিনি ছোট মেয়ের জেদের কারণে নিজের মাথার ছাদ হারিয়ে ফেললেন। নিয়তির বিচার কত নিখুঁত, তাই না? অর্চনার স্বরে উপহাস ছিল, কিন্তু চোখে ছিল দুঃখ। দুপুর 12:30 নাগাদ দরজায় বেল বেজে উঠল। পোস্টম্যান একটি রেজিস্টার্ড পোস্ট নিয়ে এসেছিল। খামের ওপর উকিলের নাম ছিল অ্যাডভোকেট কুলকার্নি, রামটেক। অর্চনা কাপা কাপা হাতে সেই খামটি খুললেন। ভেতরে আইনি নোটিশ ছিল। রামরাও এখন ঋত্বিকার ঋণ শোধ করতে আর ধানতলির বাড়ি বাঁচাতে রামটেকের দাদাজির সেই পুরনো বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছিলেন। কিন্তু বাড়িটি বিক্রি করার জন্য তাদের একটি গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন ছিল। সেটি হল অর্চনার সত্ত্বত্যাগপত্র। বাড়িটি পূর্বপুরুষের সম্পত্তি হওয়ায় তার ওপর অর্চনারও আইনি অধিকার ছিল, এবং তার সই ছাড়া সেই লেনদেন সম্পন্ন হওয়া সম্ভব ছিল না। চিঠিতে উকিল লিখেছিলেন, আগামী মঙ্গলবার সকাল 11টায় আপনি আমাদের অফিসে উপস্থিত থেকে সত্ত্বত্যাগপত্রে সই করবেন, অন্যথায় আমাদের আইনি পথে হাঁটতে হবে। চিঠি পড়ে অর্চনার চোখে রাগের জল চিকচিক করে উঠল। 2 বছর কেউ কোনো খোঁজ খবর নেয়নি। আমি বেঁচে আছি না মরে গেছি তা দেখতেও কেউ আসেনি, আর আজ বাড়ি বিক্রি করার সময় হলে তাদের এই ভিক্ষা চাওয়া মেয়ের সই চাই। তিনি রাগে চিঠিটি ছিঁড়ে ফেলতে যাচ্ছিলেন। ঠিক তখনই তার আলমারির এক কোণে রাখা সেই পুরনো কাঠের বাক্সটির কথা মনে পড়ে গেল। সেই বাক্সটি ছিল তার জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। তিনি বাক্সটি খুললেন এবং সেখান থেকে দাদাজির 2 বছর আগে দেওয়া সেই হলদেটে হয়ে যাওয়া বন্ধ খামটি বের করলেন। দাদাজি বলেছিলেন, যখন সময় আসবে তখনই এটি খুলবি। অর্চনা খামটি ছিঁড়লেন। ভেতরে 2টি জিনিস ছিল, একটি আইনি দলিল এবং অন্যটি দাদাজির হাতের লেখা একটি চিঠি। অর্চনা চিঠিটি পড়তে শুরু করলেন। আমার আদরের নাতনি রাজু, এই চিঠি যখন তোর হাতে পৌঁছাবে তখন হয়তো আমি এই পৃথিবীতে থাকব না, কিন্তু মা, আমি আমার ছেলে রামরাওয়ের স্বভাব খুব ভালো করেই জানতাম। ঋত্বিকার জেদ আর ওর অহংকারের কারণে ও একদিন নিশ্চয়ই ভিটেমাটি সব খুইয়ে বসবে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। ওরা মনে করে যে এই বাড়িটি ওদের, কিন্তু ওরা এটা জানে না যে ওদের অত্যাচার থেকে তোকে বাঁচানোর জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। অর্চনা, আমি এই বাড়ির আইনিভাবে 2টি সমান অংশ করেছি। একটি অংশ ঋত্বিকার নামে এবং একটি অংশ তোর নামে। এই বাড়িটি আমি ইররিভোকেবল ট্রাস্টে দিয়ে দিয়েছি। এর রেজিস্ট্রেশন আমি 7 বছর আগেই করিয়েছিলাম। তোর সই ছাড়া বা তোর সম্মতি ছাড়া এই বাড়ির একটা ইটও কেউ নাড়াতে পারবে না। এটা তোর অধিকার, তোর আত্মসম্মান। ঋত্বিকা যত টাকাই উড়িয়ে দিক না কেন, দাদুর এই বাড়ির উপর তোর সমান অধিকার আছে। এই লোকেরা তোকে সই করার জন্য অনুরোধ করবে, ভয় দেখাবে, কিন্তু তুই নতি স্বীকার করবি না। এই বাড়ি যদি বিক্রি হয়ে যায় তবে আমাদের সংস্কৃতি আর আমার স্মৃতির চিরতরে শেষ হয়ে যাবে। তুই যে শক্ত সেটা বিশ্বকে দেখিয়ে দিস। ইতি, তোর দাদাজি। চিঠি পড়তে পড়তে অর্চনার চোখ পুরোপুরি ভিজে গিয়েছিল। দাদুর দূরদর্শিতা আর ওনার স্নেহের কথা ভেবে তার খুব শ্রদ্ধা হল। দাদাজি তাকে শুধু সম্পত্তির ভাগ দেননি, বরং এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি অব্যর্থ অস্ত্র দিয়েছিলেন। দাদাজি, আমি ভেবেছিলাম আপনি আমাকে একা ফেলে চলে গেছেন, কিন্তু আপনি তো আমার জয়ের প্রস্তুতি আগে থেকেই করে রেখেছিলেন। তিনি মনে মনে বিড়বিড় করলেন। তিনি দাদুর সেই মৃত্যুপত্র এবং চিঠির কপি সুন্দরভাবে ফাইলে গুছিয়ে রাখলেন। তার মুখ এখন শান্ত কিন্তু দৃঢ় ছিল। তিনি নিখিলের দিকে তাকালেন। নিখিল, মঙ্গলবার আমাদের উকিলের অফিসে যেতে হবে, তিনি বললেন। অর্চনা, তুই কি সই করবি? নিখিল উদ্বেগের সাথে জিজ্ঞেস করলেন। অর্চনা জানলার বাইরে তাকালেন, যেখানে বৃষ্টির মেঘ আবার জমা হচ্ছিল। আমি সই করতে নয়, বরং 2 বছর আগে শুরু হওয়া হিসাবটা মিটিয়ে দিতে যাব। যে বাবা আমাকে শক্ত বলে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল, তার এখন শক্ত হওয়া কাকে বলে সেটা দেখার সময় এসেছে। ঋত্বিকার আবদার মেটানোর জন্য দাদাজির বাড়ি বিক্রি করার অধিকার আমি কাউকেই দেব না। মঙ্গলবার এলো। অর্চনা একটি সাধারণ কিন্তু মার্জিত শাড়ি পরেছিলেন। কপালে একটি বড় টিপ লাগিয়েছিলেন। তার চোখে আজ এক অন্যরকম আত্মবিশ্বাস ছিল। তিনি দাদাজির ছবিতে প্রণাম জানালেন এবং নিখিলের সাথে ঘর থেকে বের হলেন।
নাগপুরের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার পুরনো কথাগুলো মনে পড়ছিল। ধানতলির সেই বাড়ি, ঋত্বিকার সেই অহংকার, মায়ের সেই আচরণ এবং বাবার সেই অপমান যা বুকে তীরের মতো বিঁধেছিল। কিন্তু আজ তিনি সেই দুর্বল অর্চনা ছিলেন না। তিনি উকিলের অফিসের ইমারতের কাছে পৌঁছলেন। সামনেই রামরাওয়ের গাড়ি দাঁড়িয়েছিল। গাড়ির রং চটে গিয়েছিল এবং সেটি পুরনো মনে হচ্ছিল। গাড়ি থেকে রামরাও নিচে নামলেন। 2 বছরে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। তার কাঁধ ঝুঁকে গিয়েছিল এবং মাথার চুল সাদা হয়ে গিয়েছিল। তার পেছনে উষা আর ঋত্বিকা ছিলেন। ঋত্বিকার মুখে সেই আগের জৌলুস এখন কোথাও হারিয়ে গিয়েছিল, কিন্তু চোখের সেই লোভ এখনও রয়ে গিয়েছিল। অর্চনা দীর্ঘশ্বাস নিলেন এবং উকিলের অফিসের দিকে পা বাড়ালেন। তিনি জানতেন যে ভেতরে এক বড় ঝড় তার জন্য অপেক্ষা করছে, কিন্তু আজ তার কাছে সেই ঝড়কে শান্ত করার শক্তি ছিল। নাগপুরের মহাত্মা গান্ধী রোডে অবস্থিত অ্যাডভোকেট কুলকার্নির এসি কেবিনে আজ এক শ্বাসরুদ্ধকর আর টানটান নীরবতা ছড়িয়েছিল। কেবিনের বাইরে থেকে আসা ট্রাফিকের আওয়াজও ভেতরের সেই মৌন লড়াইয়ের সামনে ম্লান হয়ে গিয়েছিল। কাঁচের বড় টেবিলের চারপাশে রামরাও, উষা আর ঋত্বিকা বসেছিলেন। 2 বছর আগে রামটেকের বাড়িতে যে অহংকার নিয়ে রামরাও কথা বলছিলেন, সেই অহংকার এখন কোথাও ধুলোয় মিশে গিয়েছিল। ঋণের বোঝা আর উদ্বেগের কারণে তার মুখে ক্লান্তি আর চাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। ঋত্বিকার হাতে আজ সেই দামি মোবাইল ছিল না এবং সে সারাক্ষণ দরজার দিকে তাকিয়েছিল। উষাদেবীর মুখে অপরাধবোধের চেয়েও বাড়ি বিক্রি করে ঘর কিভাবে বাঁচাবেন সেই চিন্তা বেশি ছিল। এমন সময় দরজায় হালকা টোকা পড়ল। কামেন, অ্যাডভোকেট কুলকার্নি বললেন। দরজা খুলে অর্চনা আর নিখিল কেবিনে প্রবেশ করলেন। 2 বছর, টানা 2 বছর পর বাবা আর মেয়ে একে অপরের সামনে এলেন। কিন্তু এই দেখায় না ছিল চোখের জল, না ছিল স্নেহের স্পর্শ। রামরাওয়ের চোখে অর্চনার জন্য কোনো আপনত্ব ছিল না, বরং তিনি যা দেখছিলেন তা হল শুধু একটি সই, যা তার মেয়েকে ঋণের গর্ত থেকে বের করে আনবে। আয় অর্চনা, বস, রামরাও অত্যন্ত শুকনো গলায় বললেন। তিনি নিখিলের দিকে একবার তাকালেনও না। অর্চনা আর নিখিল টেবিলের অন্যদিকে শান্তভাবে বসলেন। কুলকার্নি সাহেব, শুরু করুন, আমাদের হাতে সময় নেই। রামরাও সরাসরি মূল বিষয়ে হাত দিলেন। উকিল একটি মোটা ফাইল খুললেন এবং সেখান থেকে একটি আইনি কাগজ, স্ট্যাম্প পেপার বের করলেন। অর্চনা ম্যাডাম, এটি হল সত্যত্যাগপত্র। রামটেকের পুরনো বাড়িটি রামরাওয়ের বাবারই, অর্থাৎ আপনার দাদুর ছিল। সেই বাড়িটি এখন বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী নাতনি হিসেবে আপনারও তার ওপর অধিকার দাবি করা যেতে পারে। ভবিষ্যতে যাতে কোনো আইনি বিবাদ না হয়, তাই ক্রেতা এই সত্যত্যাগপত্রে আপনার সম্মতি আর অনাপত্তিপত্র চেয়েছেন। এখানে নিচে আপনি সই করলেই লেনদেন সম্পন্ন হবে। উকিল সেই কাগজ আর কলম অর্চনার দিকে বাড়িয়ে দিলেন। অর্চনা সেই কাগজের দিকে শুধু তাকালেন, কিন্তু কলম তুললেন না। তিনি শান্ত গলায় বললেন, আমি এতে সই করব না। এই বাক্যটি শোনা মাত্রই রামরাওয়ের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তিনি একটু সামনের দিকে ঝুঁকলেন এবং তার সেই পুরনো অভ্যেসের একনায়কতান্ত্রিক সুর ফিরে এলো। অর্চনা, এই দেখ, পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই। ঋত্বিকার জীবন পুরোপুরি বাজি লেগে আছে। ব্যাংকের বাজেয়াপ্ত করার নোটিশ ধানতলির বাড়িতে চলে এসেছে। তুই তো বড়, তাই না? একটু বোঝার চেষ্টা কর। এই বাড়ি বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে ওর ঋণ শোধ হবে আর আমাদের ঘর বাঁচবে। তুই এত বুঝদার, এবার এমন একগুঁয়েমি করিস না। সেই পুরনো বুঝদার আর বড় হওয়ার দোহাই দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হলো। উষা আঁচল দিয়ে চোখ মোছার নাটক করতে করতে বললেন, হ্যাঁ রে রাজু, তোর বোনের জীবন ধ্বংস হয়ে যাবে রে। মানুষই তো মানুষের কাজে আসবে না। তুই সামান্য একটা সইয়ের জন্য আমাদের জান নিয়ে টান দিচ্ছিস কেন? 2 বছর পরেও বাবা মায়ের চিন্তাধারায় বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। ঋত্বিকা, যে নিজের ভুলে সবকিছু হারিয়েছিল, সে হঠাৎ চেঁচিয়ে বলতে লাগল, বাবা, কেন ওর হাতে পায়ে ধরছ? দিদি শুরু থেকেই আমাকে ঘৃণা করত। এখন আমার বিজনেস ডুবে গেছে, আমার খারাপ হচ্ছে, তাই ও ভেতর থেকে আনন্দ পাচ্ছে। ও শুধু আমাদের বিনাশ দেখতে চায়। কত স্বার্থপর তুই দিদি! একটা সইয়ের জন্য নিজের পরিবারকে রাস্তায় নামিয়ে আনছিস। স্বার্থপর শব্দটা শোনামাত্রই অর্চনার মুখে এক ঠান্ডা আর তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। তিনি নিখিলের দিকে তাকালেন। নিখিল শুধু তার পিঠে হালকা করে হাত রেখে তাকে আশ্বস্ত করলেন। স্বার্থপর? অর্চনার গলা এখন কেবিনে প্রতিধ্বনিত হতে লাগল। যে মানুষ নিজের বরের অপমান সহ্য করে পকেটে 1 পয়সা না থাকা সত্ত্বেও 2 বছর চুপচাপ জীবন কাটিয়ে দিল, সে স্বার্থপর?
আর যে বাবার বাড়ি বন্ধক রেখে নিজের শখ পূরণ করেছে সে ত্যাগী। বাবা, 2 বছর আপনি একবারও খোঁজ নেননি যে আপনার মেয়ে বেঁচে আছে না মরে গেছে, আর আজ যখন আপনাদের নিজেদের ঘর বাঁচাতে হবে তখন হঠাৎ আমার কথা মনে পড়ল, আর তারপরেও আপনি আমাকেই বুঝদার হওয়ার শিক্ষা দিচ্ছেন। রামরাও রেগে গেলেন। আমি এখানে পুরনো হিসাব পড়তে আসিনি। কুলকার্নি সাহেব, ওকে বলুন সই করতে। আমার সই আপনি কখনো পাবেন না বাবা। আর তাছাড়া এই বাড়ি বিক্রি করার কোনো আইনি অধিকার আপনার নেই, অর্চনা দৃঢ়ভাবে জানিয়ে দিলেন। কি আজে বাজে বকছিস? ওই বাড়ি আমার বাবার, আমি ওনার একমাত্র ছেলে, ওই বাড়ি আমারই। রামরাও প্রায় চিৎকার করে উঠলেন। অর্চনা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের ব্যাগ খুললেন। সেখান থেকে তিনি একটি ফাইল বের করলেন এবং সেই রেজিস্টার্ড মৃত্যুপত্র উকিলের টেবিলে রাখলেন। কুলকার্নি সাহেব, এটা একটু পড়ুন। রামটেকের সাব রেজিস্ট্রার অফিসে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত থাকা দাদাজির মৃত্যুপত্র এবং ওনার চিঠির মূল কপি। অ্যাডভোকেট কুলকার্নি চশমা নাকের ওপর ঠিক করে নিলেন এবং নথিপত্র পড়তে শুরু করলেন। যেমন যেমন তার চোখ সেই কাগজের ওপর দিয়ে ঘুরছিল তেমন তেমন তার মুখের ভাব বদলে যাচ্ছিল। শেষে তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং কাগজগুলো নিচে রাখলেন। তিনি রামরাওয়ের দিকে তাকিয়ে বললেন, রামরাও, এটা কি? আপনি আমাকে এর বিন্দুমাত্র আভাসও দেননি। কি আছে তাতে? আমার বাবা আমার জন্য কিছু রেখে যাননি নাকি? রামরাওয়ের গলা এখন একটু কাঁপছিল। উকিল অত্যন্ত দৃঢ় গলায় বলতে শুরু করলেন, রামরাও, আইনিভাবে এই বাড়ি এখন আর আপনার মালিকানাধীন নেই। আপনার বাবা অর্থাৎ দাদাজি 7 বছর আগেই এই বাড়ি একটি ইররিভোকেবল ট্রাস্টে দিয়ে দিয়েছেন এবং এর 2টি সমান অংশ করেছেন। একটি অংশ ঋত্বিকার এবং দ্বিতীয়টি অর্চনার। আপনি এতে কোথাও উত্তরাধিকারী নন। ঋত্বিকা ধাক্কা খেল। ঠিক আছে না, তাহলে 50% বাড়ি তো আমার, তাহলে আমি আমার অংশ বিক্রি করতে পারি তো? সে অস্থির হয়ে বলল। না ঋত্বিকা ম্যাডাম, উকিল এগিয়ে এসে বললেন, দাদাজি তাতে একটি অত্যন্ত কঠিন শর্ত দিয়েছেন। এই বাড়ির কোনো টুকরো করা যাবে না, আর যদি পুরো বাড়ি বিক্রি করার সময় এসেই যায় তবে অর্চনা ম্যাডামের সই ছাড়া বিক্রির কোনো লেনদেন আইনিভাবে বৈধ হবে না। আর সবচেয়ে বড় শর্ত হল, ধরুন অর্চনা ম্যাডাম সই করলেনও, তবুও বিক্রির পর পাওয়া মোট টাকা রামরাও বা ঋত্বিকা পাবেন না। সেই টাকার 50% সরাসরি অর্চনা ম্যাডামের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করতে হবে, তবেই এই লেনদেন সম্পন্ন হবে। এমন বিধান এই মৃত্যুপত্রে পরিষ্কার লেখা আছে। উকিলের এই কথাগুলো শোনামাত্রই রামরাওয়ের পায়ের তলার মাটি সরে গেল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। উষা মাথায় হাত দিলেন। তাদের পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গিয়েছিল। রামরাও ভেবেছিলেন যে অর্চনার কাছ থেকে বিনা পয়সায় সত্যপ্যাকপত্রে সই করিয়ে নেবেন, বাড়ির 3 কোটি টাকা নেবেন এবং সেই পুরো টাকা ঋত্বিকার 50 লাখের ঋণে আর বাকিটা নিজেদের ভবিষ্যতের জন্য ব্যবহার করবেন। কিন্তু এখন যদি 50% অর্থাৎ 1.5 কোটি টাকা অর্চনাকে দিতে হয়, তবে তাদের হাতে ঋত্বিকার ঋণ শোধ করার মতো টাকা বাঁচবে না। দাদু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রামরাওকে 4 পাশ থেকে আটকে দিয়েছিলেন। এটা সম্ভব নয়। আমার বাবা আমার পিঠে এভাবে খঞ্জর মারতে পারেন না। রামরাও অসহায় হয়ে, পিঠে খঞ্জর দাদাই মারেননি, আপনি মেরেছিলেন বাবা। অর্চনা দাঁড়িয়ে পড়লেন। তার গলা এখন কেবিনের ভেতরে একজন বিচারকের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। দাদাজি আপনাদের চিনেছিলেন। ঋত্বিকার প্রতি অন্ধ ভালোবাসার কারণে আপনারা একদিন সবকিছু এভাবেই লণ্ডভণ্ড করে দেবেন সেটা উনি জানতেন, তাই উনি আমাকে এই সুরক্ষা দিয়ে গিয়েছিলেন। আপনারা ভেবেছিলেন বুঝদার অর্চনা সবসময়ের মতো মুখ বুজে নিজের অধিকার ছেড়ে দেবে, কিন্তু না, দাদু আমাকে শুধু সম্পত্তি দেননি বাবা, তিনি আমাকে আমার বন্ধক রাখা আত্মসম্মান ফিরিয়ে দিয়ে গেছেন। ঋত্বিকা এখন প্রায় কান্নার উপক্রম করছিল। দিদি, প্লিজ এমন করিস না, আমার জেল হয়ে যাবে, ব্যাংক আমার সব কিছু শেষ করে দেবে, প্লিজ সই করে দে না। ঋত্বিকা প্রথমবার অর্চনার সামনে হাত জোড় করল, কিন্তু অর্চনা আজ বিন্দুমাত্র গলে যাওয়ার মতো ছিলেন না। তিনি ঋত্বিকার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, ঋত্বিকা, 2 বছর আগে যখন বাবা এই মানুষটার অপমান করেছিলেন তখন তুই হাসছিলি। তুই নিজের ভুলে যে গর্ত খুঁড়েছিস এখন তোকেই তাতে পড়তে হবে। এই কড়া ঋণ তোর কর্ম, আর তোকেই তা মেটাতে হবে। অর্চনা তার ফাইলটি গুছিয়ে নিলেন এবং রামরাওয়ের দিকে শেষবার তাকিয়ে বললেন, এই বাড়ি দাদাজির শেষ আর সবচেয়ে পবিত্র স্মৃতি। আমি কোনো অবস্থাতেই কারো ঋণের জন্য এই বাড়ি বিক্রি করতে দেব না। ঋত্বিকাকে তার শিক্ষা নিজে পেতে দিন। আমার সই আপনারা পাবেন না, কক্ষণই না। অর্চনা ঘুরে দাঁড়ালেন এবং নিখিলের সাথে অত্যন্ত গাম্ভীর্যের সাথে কেবিন থেকে বেরিয়ে গেলেন।
রামরাও উকিলের দিকে অসহায়ভাবে তাকালেন, কিন্তু উকিল নিরুপায় হয়ে মাথা নাড়লেন এবং ফাইলটি বন্ধ করে দিলেন। কেবিনে আবার সেই শ্বাসরুদ্ধকর নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু এবার সেই নীরবতা ছিল রামরাওয়ের পরাজয়ের, তাদের কর্মফল ভোগের এবং অর্চনার সত্যিকারের জয়ের নীরবতা। উকিলের অফিসের সেই ঘটনার পর নাগপুরের আকাশে অনেক ঋতু বদলে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, কিন্তু সময় প্রত্যেককে তার যোগ্যতা আর জায়গা ঠিক বুঝিয়ে দেয়। রামরাওয়ের জীবনেও সময় এক কঠোর আর অবিস্মরণীয় শিক্ষা দিয়েছিল। ৫-৬ মাস পার হয়ে গিয়েছিল। এক সময় টাকার আর প্রতিপত্তির অহংকার করা রামরাওয়ের জীবন পুরোপুরি ছারখার হয়ে গিয়েছিল। ব্যাংক অবশেষে তাদের ধানতলির সেই বিলাসবহুল ফ্ল্যাট বাজেয়াপ্ত করল। ফ্ল্যাটটি নিলামে উঠল, আর রামরাওকে আক্ষরিক অর্থেই এক রাতে ঘর খালি করে দিতে হল। যে ঘর থেকে তিনি নিজের বড় মেয়ে অর্চবাকে টাকার জন্য তাড়িয়ে দিয়েছিলেন, সেই ঘরই এখন আর ওনার মালিকানাধীন থাকল না। আজ রামরাও আর উষা নাগপুরেরই এক শহরতলিতে একটা ছোট ভাড়ার ঘরে থাকছিলেন। বাড়িতে না ছিল আগের মতো চাকরবাকর, না ছিল এসির হাওয়া। রামরাওয়ের কাঁধ এখন পুরোপুরি ঝুঁকে গিয়েছিল। মাথার ওপর ঋণের পাহাড় আর মনে অনুশোচনার আগুন, এসবের কারণে ওনাকে রাতারাতি ১০ বছর বুড়ো মনে হচ্ছিল। এদিকে ঋত্বিকার অবস্থা তো আরও শোচনীয় ছিল। যে ২ বছর আগে লাখ লাখ টাকা ডোনেশন দিয়ে পড়াশোনা করেছিল আর ৫০ লাখের ঋণ করে বাবাকে রাস্পারে নামিয়ে এনেছিল, তাকে এখন নিজের কর্মফল ভোগ করতে হচ্ছিল। তার সেই সব হাই সোসাইটির বন্ধুবান্ধব যারা তার টাকায় ফুর্তি করত, তারা এখন ঋত্বিকার নম্বর ব্লক করে দিয়েছিল। পরিবারের খরচ আর নিজের খরচ চালানোর জন্য ঋত্বিকাকে এখন স্টেশন রোডের এক সাধারণ কাপড়ের দোকানে সেলস গার্ল হিসেবে চাকরি করতে হচ্ছিল। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রাহকদের কাপড় দেখাতে দেখাতে তার পা ফুলে যেত। এককালে যারা শপিংয়ে ৫,০০০ টাকার জুতো ১ মিনিটে কিনত, সেই ঋত্বিকাকে এখন ৫০০ টাকার চটির জন্য দুবার ভাবতে হচ্ছিল। অর্চনা যে কষ্টগুলো করেছিলেন, ঋত্বিকা এখন তা মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিল, কিন্তু এখন সময় চলে গিয়েছিল। অন্যদিকে রামটেকের সেই পুরনো বাড়িতে আজ এক অন্যরকম ব্যস্ততা চলছিল। পুরো গ্রামে যেন উৎসবের আমেজ নেমেছিল। বাড়ির সামনে বড় প্যান্ডেল করা হয়েছিল, আর সানাইয়ের সুর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। সকাল থেকেই গ্রামে চর্চা চলছিল যে আজ কোনো এক বড় অফিসার এই বাড়িতে আসবেন। গ্রামের পঞ্চায়েত, সরপঞ্চ আর গণ্যমান্য ব্যক্তিরা ফুলের মালা নিয়ে বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। দুপুর ১২টা নাগাদ সাইরেন বাজিয়ে একটি ধবধবে সাদা সরকারি ইনোভা গাড়ি বাড়ির সামনে এসে থামল। গাড়ির কাঁচের সামনে লাল অক্ষরে গাম্ভীর্যের সাথে লেখা ছিল মহারাষ্ট্র শাসন। গাড়ির দরজা খুলল, আর ভেতর থেকে এক অত্যন্ত রাজকীয়, আত্মবিশ্বাসী আর সাধারণ কিন্তু সুন্দর শাড়ি পরা এক নারী নেমে এলেন। তিনি আর কেউ নন, স্বয়ং অর্চনা ছিলেন। হ্যাঁ, ২ বছরের সেই কঠোর তপস্যা, রাতকে দিন করা আর পেটে খিদে চেপে লেখে করা পড়াশোনা অবশেষে সফল হয়েছিল। অর্চনা রাজ্যসেবা পরীক্ষায় রাজ্য জুড়ে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সরাসরি তহসিলদার হিসেবে সরকারি পদে তার নিয়োগ হয়েছিল। যে জেরক্সের দোকানে তিনি মানুষের ফর্ম পূরণ করে দিতেন, সেই দোকানের মালিক আজ সবাইকে মিষ্টি খাইয়েছিলেন। অর্চনার পাশে নিখিল দাঁড়িয়েছিলেন। তার চোখে নিজের স্ত্রীর জন্য প্রচণ্ড গর্ব আর আনন্দ উপচে পড়ছিল। পুরো গ্রাম করতালির মাধ্যমে তাকে স্বাগত জানাল। সরপঞ্চ তাকে শাল আর সম্মাননা দিয়ে বরণ করে নিলেন। আমাদের গ্রামের মেয়ে আজ অফিসারের চেয়ারে গিয়ে বসেছে। দাদাজির বুক আজ স্বর্গেও গর্বে ভরে উঠেছে, সরপঞ্চ আবেগপ্রবণ হয়ে বললেন। এই ভিড়ের মাঝে বাড়ির এক কোণে দুজন মানুষ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, রামরাও আর উষা। আত্মীয়রা ওনাদের এই অনুষ্ঠানে ডেকেছিলেন, কিন্তু ওনাদের সামনে আসার সাহস হচ্ছিল না। রামরাওয়ের চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। তিনি অর্চনার দিকে তাকাচ্ছিলেন, আর চোখের সামনে ২ বছর আগের সেই দৃশ্য ভেসে উঠছিল। তুই নিজে আয় করিস, বরের কাছে চা, আমি ৮,০০০ টাকা দিতে পারবো না, এক সাধারণ ইলেকট্রিশিয়ানের বউ তুই। নিজের সেই কথাগুলো আজ তার কানের কাছে থাপ্পড়ের মতো বাজছিল। যে মেয়েকে তিনি ৮,০০০ টাকার জন্য অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই মেয়েই আজ নিজের পরিশ্রম আর কষ্টের জোরে জেলার এত বড় অফিসার হয়ে সরকারি গাড়িতে করে এসেছে। আর যার পেছনে তিনি ৫০ লাখ টাকা উড়িয়েছেন, সেই ঋত্বিকা আজ সাধারণ দোকানে কাপড় ভাঁজ করছে। টাকার দম্ভ আর যোগ্যতার বিচার করা রামরাওয়ের অহংকার আজ ধুলোয় মিশে গিয়েছিল।
অর্চনা ভিড় ঠেলে বাড়ির ভেতরে পা রাখলেন। বাড়ির চৌখাট পার হওয়ার সময় তার দাদাজির কথা খুব মনে পড়ল। তিনি সরাসরি বসার ঘরে গেলেন, যেখানে দাদাজির বড় ছবি লাগানো ছিল। অর্চনা নিজের হাতে আনা একটি বড় ফুলের মালা দাদাজির ছবিতে পরালেন। তিনি হাত জোড় করে চোখ বন্ধ করলেন। দাদাজি, আমি করে দেখিয়েছি। আজ আমার কাছে টাকার অভাব নেই, শুধু আপনার অভাব বোধ করছি। আপনার দেওয়া এই বাড়ি আর আমার আত্মসম্মান দুটোই আমি সুরক্ষিত রেখেছি। তিনি মনে মনে দাদাজির সাথে কথা বলছিলেন। এমন সময় তার পেছনে কারুর পায়ের শব্দ শোনা গেল। তিনি পেছন ফিরে দেখলেন রামরাও আর উষা তার সামনে দাঁড়িয়ে আছেন। রামরাও হাত জোড় করে অঝরে কাঁদছিলেন। রাজু, আমাকে মাফ করে দে মা। রামরাবের গলা কাঁপছিল। তিনি সামনে এসে অর্চনার কাছে হাত জোড় করলেন, কিন্তু অর্চনা ওনাকে সাথে সাথে থামিয়ে দিলেন। বাবা, এ কি করছেন আপনি? আপনি বাবা আমার সামনে এভাবে হাত জোড় করবেন না। অর্চনা শান্তভাবে বললেন, না মা, আমি বাবা ডাকার যোগ্য নই। আমি টাকার আর ঋত্বিকার মোহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার ঘরের আসল হীরা আমি চিনতেই পারিনি। যে মেয়ে কখনো কিছু চায়নি তাকেই আমি লাথি মেরে তাড়িয়েছি। আজ আমি আমার কর্মের ফল পেয়েছি মা। আমাকে আর তোর মাকে মাফ করে দে রাজু। উষাও আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদছিলেন। অর্চনা ওনাদের দিকে তাকিয়ে রইলেন। তার মনে একসময় প্রচণ্ড রাগ ছিল, কিন্তু এখন সেই রাগ শান্ত হয়ে গেছে। সাফল্য মানুষকে অনেক বড় করে আর ক্ষমা করতে শেখায়। তিনি রামরাওয়ের হাত নিজের হাতে নিলেন। বাবা, আমি অনেক আগেই এসব ভুলে গেছি, কারণ রাগ আর ঘৃণা মনে পুষে রেখে আমি আমার বাকি জীবনটা কাটাতে চাই না। কিন্তু একটা কথা আজীবন মনে রাখবেন, আপনি আমাকে ৮,০০০-এর জন্য তাড়িয়ে দিয়েছিলেন, সেজন্য আমার কখনো রাগ হয়নি। কিন্তু আপনি আমার বরের সৎ পরিশ্রমের যে অপমান করেছিলেন আর আমাকে স্বার্থপর বলেছিলেন, সেই ক্ষত এত সহজে ভরবে না। অর্চনা দীর্ঘশ্বাস নিলেন এবং অত্যন্ত দৃঢ়ভাবে কিন্তু সংযত হয়ে বললেন, আমি দাদুর বাড়ি বিক্রি করতে দিইনি, কারণ এটা ওনার পরিচয় ছিল। আজ আপনাদের থাকার ঘর নেই সেটা আমি জানি। এই বাড়ি তো আপনাদেরই। আপনি আর মা এখানে এসে থাকতে পারেন, আমি আপনাদের বাড়ি থেকে কখনো বের করব না। কিন্তু এই বাড়ি ঋত্বিকার বা আপনাদের মালিকানাধীন নয়, বরং এটি দাদাজির সংস্কারের প্রতীক, সেটা ভুলবেন না। আর ঋত্বিকাকে বলবেন সে যেন নিজের পরিশ্রমে নিজের জীবন গড়ে তোলে। আমি ওর ঋণ শোধ করব না, কারণ যতক্ষণ না ও নিজে সংগ্রাম করবে ততক্ষণ ও টাকার আর মানুষের মর্যাদা বুঝবে না। রামরাও তার কথা মেনে নিলেন। তিনি আজ সত্যিকার অর্থে বুঝতে পেরেছিলেন যে সম্পত্তি আর টাকা নয়, বরং সংস্কার আর পরিশ্রমই মানুষকে বড় করে। অর্চনা ওনাদের বাড়িতে থাকার অনুমতি দিয়ে নিজের মহানুভবতা প্রমাণ করেছিলেন এবং একই সাথে নিজের আত্মসম্মানের সীমারেখাও পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন। নিখিল অর্চনার হাত ধরলেন। দুজনে বাড়ির সদর দরজা দিয়ে বাইরে তাকালেন। বর্ষার দিন শেষ হয়ে এখন নির্মল আকাশ দেখা যাচ্ছিল। অর্চনার জীবনেও এখন এমন এক স্বচ্ছ আর ঝলমলে সকাল উদয় হয়েছিল। গল্পের শিক্ষা। আমাদের সমাজে অনেক সময় এমন হয় যে সন্তানটি বুঝদার হয়, অভিযোগ করে না আর নিজের পায়ে দাঁড়ায়, মা বাবারা তাকেই সবচেয়ে বেশি অবহেলা করেন। তুই তো শক্ত, এই অজুহাতে তাদের অনুভূতিকে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু মনে রাখবেন, ছেলে মেয়ের মধ্যে বা ভাই বোনের মধ্যে কখনো ভেদাভেদ করবেন না। যে টাকা ওড়ায় তাকে আহ্লাদ দেওয়ার চেয়ে কষ্টের মূল্য বোঝান, আর যে কষ্টে বড় হয় তার পাশে ডাঙান। কারণ জীবনে যখন বিপদের ঝড় আসে আর সবাই ছেড়ে চলে যায়, তখন সেই শক্ত মেয়েটি বা অবহেলিত ছেলেটি আপনার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। সম্পর্ক টাকা দিয়ে নয়, বরং শ্রদ্ধা আর সমতা দিয়ে টিকে থাকে। বন্ধুরা, অর্চনার এই জীবন সংগ্রাম আমাদের এক বড় শিক্ষা দিয়ে গেল। টাকা বা পরিস্থিতির দম্ভ কখনোই করা উচিত নয়, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। আর পরিবারের সন্তানদের মধ্যে কখনোই ভেদাভেদ করবেন না। অর্চনার এই সিদ্ধান্ত আর দাদুর দূরদর্শিতা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে এমন আরও নতুন ও হৃদয়স্পর্শী গল্প আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রেরণা যোগায়। যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয়দের সাথে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার এমন এক সুন্দর ও অনুপ্রেরণামূলক গল্পে। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।